গ্রিনল্যান্ড দখলে আরো কঠিন হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা মার দিতে এক হচ্ছে ইউরোপ, সমাধান কি টেবিলে না যুদ্ধে? দখলদার পালালেও নীরব শত্রুর সাথে লড়াই থামেনি কাবুলের, দুর্বিষহ হচ্ছে টিকে থাকার লড়াই, কি এই নয়া ঘাতক? বিয়ে করলেই 16 লাখ, সন্তান হলে আরো 16 লাখের অনুদান, কোথায় কারা দিচ্ছে চমকপ্রদ এই অফার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড লাগবেই, যেন অবুঝ বালকের আবদার অথবা প্রেমে অন্ধ কারো প্রলাপ। গত কয়েক মাসের কর্মকাণ্ডে নিজেকে অনেকটা সেই পর্যায়ে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি এতটাই গুরুতর যে জাতীয় নিরাপত্তার অজুহাতে পরীক্ষিত পুরনো মিত্র ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দ্বিতীয়বার ভাবার প্রয়োজন মনে করছেন না তিনি। এবার মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারেও বুঝিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ডের বিষয়ে টলানো যাবে না তাকে। মিত্র দেশগুলোর প্রতি নতুন কি হুমকি দিলেন ট্রাম্প? বিস্তারিত সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। উই হ্যাভ টু হ্যাভ ইট। বাংলায় যার অর্থ দাঁড়ায় আমাদের এটি পেতেই হবে। এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বুঝিয়ে দিলেন গ্রিনল্যান্ড দখলে তিনি কতটা মরিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের এই উক্তির মূল টার্গেট তার উদ্দেশ্য বাস্তবায়নে বাগড়া দেয়া ইউরোপের নেতারা। চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় ইইউ নেতাদের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার আভাসও দিয়েছেন তিনি। বাধা হয়ে দাঁড়ালে ইউরোপের ওপর শুল্কের শাস্তি শতভাগ বাস্তবায়নের হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফোনালাপেও অনড় অবস্থান বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। জবাবে কি বলছে ন্যাটো প্রধান? জেদের এই লড়াইয়ের পরিণতি কি কূটনীতির মারপ্যাচ আর আলোচনার টেবিলে সমাধান সম্ভব? সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো মহাসচিবের সাথে ফলপ্রসূ আলাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বিশ্ব নিরাপত্তার জন্যও গ্রিনল্যান্ড অপরিহার্য। এই পরিকল্পনা থেকে আর ফেরার পথ নেই। তবে ফোনালাপ নিয়ে ন্যাটো মহাসচিবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্রিনল্যান্ড নিয়ে টানাপোড়েনে মার্কিন প্রেসিডেন্ট যে 8 দেশের ওপর শুল্কের শাস্তি চাপিয়েছেন সেই তালিকায় আছে ফ্রান্স। ট্রাম্প আসলে গ্রিনল্যান্ডে কি করছেন তা বুঝতে পারছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সামাজিক মাধ্যমে বন্ধু ট্রাম্পকে এ বিষয়ে খুদে বার্তাও পাঠিয়েছিলেন। সেখানে ফ্রান্সের রাজধানী প্যারিসে G7 সম্মেলনের আয়োজনের সুযোগ কাজে লাগিয়ে গ্রিনল্যান্ড সংকট নিয়ে বিশ্ব নেতাদের সাথে বৈঠকের প্রস্তাবও ছিল। পরিস্থিতি আর বন্ধুত্ব যে আগের অবস্থায় নেই তা খুদে বার্তার স্ক্রিনশট ফাঁস করে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। এদিকে গ্রিনল্যান্ড প্রসঙ্গে নরওয়ে সরকারকে পাঠানো এক বার্তায় নোবেল শান্তি পুরস্কারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, বিশ্বজুড়ে 8টি যুদ্ধ থামানোর পরেও তাকে নোবেল পুরস্কারের জন্য বাছাই করা হয়নি। তাই এখন শান্তির চিন্তা বাদ দিয়ে দেশের স্বার্থ নিয়ে ভাববেন। এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, পুরস্কারের আশায় নয়, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুদ্ধ বন্ধে আগ্রহী তিনি। আমি নোবেল পুরস্কার নিয়ে চিন্তা করি না। আমি সবসময় জীবন বাঁচানোর চিন্তা করেছি। আমি মনে করি কয়েক মিলিয়ন জীবন বাঁচিয়েছি। আমরা বড় 8টি যুদ্ধ থামিয়েছি। সম্ভবত খুব শিগগিরই 9ম যুদ্ধ বন্ধ করব। অন্যদিকে গ্রিনল্যান্ড সংকট নিয়ে বেশিরভাগ ইউরোপীয় দেশ অঞ্চলটির সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানালেও আপাতত ভিন্ন পথে হাঁটছে হাঙ্গেরি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি হবে তা ইউরোপীয় ইউনিয়নের ভাবার বিষয় নয়, বরং ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে হাঙ্গেরির সমর্থন না থাকার স্পষ্ট বার্তাও দিয়েছেন পিটার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে গ্রিনল্যান্ড দখলের একরোখা ইচ্ছা পূরণের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকি আর বিতর্কিত কর্মকাণ্ডে শেষমেশ একজোট হচ্ছেন ইউরোপের নেতারা। ইউরোপের দেশগুলোর উপর ট্রাম্পের শুল্কের হুমকিতে পাল্টা ব্যবস্থার ইঙ্গিত এসেছে। এমন ছক কষা হচ্ছে যেন কৌশলের ফাঁদে শুল্কের শাস্তি থেকে পিছু হটতে বাধ্য হন ট্রাম্প। সেই সাথে স্বেচ্ছাচারী কাণ্ড থামিয়ে হাঁটতে নামেন কূটনৈতিক সমাধানের রাস্তায়। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় এমন কি ছক করছেন ইউরোপের নেতারা? পাল্টা কি পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প? বিস্তারিত মিরফজলি রাব্বির ডেস্ক রিপোর্টে। ইটের জবাব পাটকেলে দিতে হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে
কড়া জবাব দিতে যেন সে পথেই হাঁটছেন ইউরোপের নেতারা। ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পিছু হটা নয়, বরং 93 বিলিয়ন ইউরোর পাল্টা আঘাতের ছক কষছে ইইউ জোট। যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের সমীকরণ বদলে দিয়ে শুরু হতে যাচ্ছে এক হাই ভোল্টেজ বাণিজ্য সংঘাত, যেখানে বন্ধুত্বের খোলস ছেড়ে বেরিয়ে আসছে বাণিজ্যিক সার্বভৌমত্বের লড়াই। গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও 8 দেশের ওপর শুল্ক আরোপের পর ইউরোপের নেতারা এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন। তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনও না নিলেও শুল্ক নিয়ে পাল্টা প্রতিশোধের চিন্তা করছেন। 19 জানুয়ারি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের নেতারা কোনোভাবেই ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নিতে চান না, তবে হুমকি বা পাল্টা আঘাতের পথে যেতেও তারা অনিচ্ছুক। মূলত উত্তেজনা এড়িয়ে সমস্যার সমাধান করতে চায় ইউরোপ। এই অবস্থায় 93 বিলিয়ন ইউরো বা 108 বিলিয়ন ডলারের প্রতিশোধমূলক শুল্ক সক্রিয় করার বিষয়টি ভাবছেন তারা। ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বসেন ইউরোজোনভুক্ত দেশের বাণিজ্য মন্ত্রীরা। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 22 জানুয়ারি 93 বিলিয়ন ইউরোর প্রতিশোধমূলক শুল্ক সক্রিয় করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাদের উদ্দেশ্য কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করা নয়, বরং ট্রাম্পকে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ থেকে বিরত রাখার প্রচেষ্টা তীব্র করা। বিশ্লেষকদের অনেকে মনে করছেন ইউরোপীয় ঐক্যের শক্তি প্রদর্শনের সময় এসেছে। আগামী বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে বক্তব্য দেবেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পরই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, এমনটাই মনে করছেন স্বাধীন আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান অড্ডো বিএইচএফ এর হেড অফ ট্রেডিং অলিভার রথ। আমার বিশ্বাস এখন সবার নজর ট্রাম্পের বক্তব্যের দিকে। তিনি সেখানে কি বলবেন, কার সাথে কথা বলবেন এবং এরপর পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটাই এখন বড় প্রশ্ন। সবার মনে একটা ক্ষীণ আশা আছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং ট্রাম্পের মধ্যে হয়তো কোনো আলোচনা হবে, তবে ব্যক্তিগতভাবে আমি এই আলোচনার ব্যাপারে খুবই সন্দিহান, কারণ ট্রাম্প একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি গ্রিনল্যান্ড চান। অলিভার রথ মনে করেন ট্রাম্প এখন যা করছেন তা স্রেফ ব্ল্যাকমেইল বা জিম্মি করার রাজনীতি ছাড়া আর কিছুই নয়, আর ইউরোপের পক্ষ থেকে এর মোক্ষম জবাব দেওয়ার এখনই সময়। আমার মনে হয় ইউরোপীয়রা এখন বুঝতে পেরেছে যে ট্রাম্পকে তোয়াজ করে বা খুশি রেখে দীর্ঘমেয়াদে কোনো লাভ হবে না। ট্রাম্পের অনেক কাছের মানুষজন বারবার বলেছেন যে ট্রাম্প কেবল শক্তির ভাষা বোঝেন। ট্রাম্প যদি তার অবস্থানে অনড় থাকেন, তবে ইউরোপকেও এখন সেই শক্তির পরিচয় দিতে হবে। ইউরোপকে একতাবদ্ধ হয়ে ট্রাম্পের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে হবে এবং প্রয়োজন হলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে মার্কিন পণ্যের ওপর 93 বিলিয়ন ইউরোর পাল্টা শুল্ক 6 ফেব্রুয়ারি থেকে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতে পারে। এই পাল্টা শুল্কের তালিকায় মার্কিন হুইস্কি, গাড়ি, উড়োজাহাজ এবং সয়াবিনের মতো সংবেদনশীল পণ্য রয়েছে। তবে 93 বিলিয়ন ইউরোর এই শুল্ক পরিকল্পনাটি কোনো অসংলগ্ন পদক্ষেপ নয়, বরং এটি দীর্ঘদিনের সুচিন্তিত কৌশলের একটি অংশ। প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকা অবস্থায় জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ইউরোপীয় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর বিশাল শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইউরোপও পাল্টা শুল্কের একটি তালিকা তৈরি করে। 2021 সালে জো বাইডেন ক্ষমতায় আসার পর ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সমঝোতায় পৌঁছান। দুই পক্ষই সম্মত হয় যে তারা আপাতত একে অপরের ওপর নতুন করে শুল্ক চাপাবে না এবং পুরনো বিবাদগুলো আলোচনার মাধ্যমে সমাধান করবে। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের 8 দেশের উপর শুল্ক আরোপের জেরে ইউরোপের নেতারা স্থগিত রাখা সেই অস্ত্রটি আবারও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পাল্টা শুল্ক আরোপ করা হলে ট্রাম্পও নতুন কৌশলে আগাতে পারেন। সেক্ষেত্রে ন্যাটো এবং ইউরোপের নিরাপত্তা খাতে মার্কিন খরচ কমানোর হুমকি দিয়ে পাল্টা চাপ দিতে পারেন তিনি। এছাড়া জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলোর সাথে আলাদা বাণিজ্যের প্রস্তাব দিয়ে বিভেদ তৈরির চেষ্টা করতে পারেন ট্রাম্প, যা ইউরোপীয় ইউনিয়নের ঐক্য ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গ্রিনল্যান্ড নিয়ে পাল্টাপাল্টি বাকযুদ্ধে থেমে নেই সমর প্রস্তুতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর হালকাভাবে নেওয়ার উপায় না থাকায় আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে গ্রিনল্যান্ডে নতুন করে সেনা পাঠিয়েছে ডেনমার্ক। বসে নেই ট্রাম্প প্রশাসনও। শীঘ্রই ওই অঞ্চলে মার্কিন সামরিক বিমান পাঠানোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ সামরিক কমান্ডো নোরাড। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
গ্রিনল্যান্ড ঘিরে শক্তি প্রদর্শনের নতুন অধ্যায় শুরু হয়েছে। উত্তর আমেরিকার আকাশ ও মহাকাশ নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ সামরিক কমান্ড নোরাড জানিয়েছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান গ্রিনল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে মোতায়েন করা হবে। সংস্থাটির দাবি, এই পদক্ষেপ নতুন নয়, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবেই এটি করা হবে। অন্যদিকে বাড়তে থাকা মার্কিন হুমকির মুখে গ্রিনল্যান্ডে নতুন সেনাদল পাঠিয়েছে ডেনমার্ক। নোরাড জানিয়েছে, গ্রিনল্যান্ডে যে সামরিক বিমান পাঠানো হবে তা যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন ঘাঁটি থেকে পরিচালিত অন্যান্য সামরিক বিমানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। এসব কার্যক্রমের উদ্দেশ্য হিসেবে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কথা বলা হলেও কি ধরনের অপারেশন চালানো হবে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে, পিটুফিক স্পেস বেসকে কেন্দ্র করে নজরদারি, মহাকাশ সতর্কতা এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত কাজের পরিসর বাড়ানো হতে পারে। 1958 সালে প্রতিষ্ঠিত নোরাড মূলত উত্তর আমেরিকার আকাশসীমা ও মহাকাশকে সম্ভাব্য বিমান, ক্ষেপণাস্ত্র এবং মহাকাশযান সংক্রান্ত হুমকি থেকে রক্ষার দায়িত্ব পালন করে। এই কমান্ডের কাঠামো এমন যে যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশের সরকারের কাছেই তাদের জবাবদিহি করতে হয়। সাম্প্রতিক ঘোষণাকে নোরাড তাদের নিয়মিত ও দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসেবেই তুলে ধরছে। তবে বাস্তবতা হলো, এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ইউরোপ জুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ইচ্ছার কথা তিনি বারবার প্রকাশ্যে জানান দিচ্ছেন। এমনকি বিরোধিতা হলে অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকিও দিয়েছেন। তার বক্তব্যে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি। এই প্রেক্ষাপটে ডেনমার্কও বসে নেই। নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলা ও নিজেদের নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে তারা গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে এবং ন্যাটোর মাধ্যমে নজরদারি জোরদারের প্রস্তাব দিয়েছে। ডেনিশ গণমাধ্যমের তথ্যমতে 19 জানুয়ারি নতুন একদল ডেনিশ সেনা পশ্চিম গ্রিনল্যান্ডে পৌঁছেছে। এর মধ্যে রয়েছেন দেশটির রয়্যাল আর্মির শীর্ষ কর্মকর্তারাও। নতুন করে যাওয়া সেনারা আগে থেকেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যোগ দিয়ে সামরিক মহড়ায় অংশ নেবে। ডেনমার্ক গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করার পক্ষে মত দিলেও বারবার স্পষ্ট করে বলছে, এই ভূখণ্ড বিক্রির জন্য নয় এবং জোরপূর্বক দ্বীপটি দখলের যে কোনো চেষ্টা ট্রান্স আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর মৃত্যু ডেকে আনবে। অন্যদিকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতেই হবে। ট্রাম্পের এই জোরালো অবস্থান যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। একই সঙ্গে এতে ন্যাটো ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। 32 সদস্যের এই জোটে আছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক উভয়ই। মূলত বিশাল আকারের আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ড শুধু কৌশলগত অবস্থানের কারণেই নয়, খনিজ সম্পদের সম্ভাবনার জন্য বিশ্ব শক্তিগুলোর দৃষ্টি কাড়ছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হিসাব, ইউরোপের উদ্বেগ এবং ন্যাটোর ভূমিকা সব মিলিয়ে বৈশ্বিক রাজনীতির এক স্পর্শকাতর কেন্দ্র হয়ে উঠেছে গ্রিনল্যান্ড। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এবার গাজার শান্তি পরিষদে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। পেসকভ বলেছেন, ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া এই প্রস্তাবের সবগুলো সূক্ষ্ম বিষয় স্পষ্টভাবে জানার চেষ্টা করছে মস্কো। অবশ্য এই শান্তি পরিষদে যোগ দিতে পুতিনের আগ্রহ আছে কিনা তা খোলাসা করেননি ক্রেমলিন মুখপাত্র। যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা আর পুনর্গঠন প্রক্রিয়ার লক্ষ্যে গাজা শান্তি পরিষদ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় এই বোর্ডে যুক্ত হতে প্রভাবশালী নেতাদের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। শান্তি পরিষদে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতারা। এদিকে গাজার শান্তি পরিষদে তুরস্ক বা কাতারের অন্তর্ভুক্তিতে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আফগানিস্তান থেকে মার্কিন হানাদাররা লেজ গুটিয়ে পালিয়ে প্রায় 4.5 বছর হলো। এখনও থামেনি আফগানিস্তানের অধিবাসীদের টিকে থাকার সংগ্রাম। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বছরের পর বছর নীরব লড়াই চলছে ক্ষুধার সাথে। শীত নামলেই যা প্রকট আকার নেয়। পরিস্থিতি এতটাই নাজুক যে প্রতি বেলার খাবার জোগাড় করতে হিমশিম অবস্থা লাখ লাখ আফগানের, যার সবচেয়ে নির্মম শিকার নারী ও শিশুরা। পরিস্থিতি কেন আগের থেকেও খারাপ দিকে মোড় নিচ্ছে? ব্যর্থতা কার? তালেবান সরকারের নাকি দাতা সংস্থার? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। শীত নামলেই আফগানিস্তানের মানুষের জন্য শুরু হয় ক্ষুধার সঙ্গে টিকে থাকার লড়াই। যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে এবার সে লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। তীব্র শীত, কাজের অভাব, খাদ্য সহায়তা কমে যাওয়া আর ফিরতি শরণার্থীর ঢল, সব মিলিয়ে আফগানিস্তান এখন এক ভয়াবহ খাদ্য সংকটের মুখে দাঁড়িয়ে আছে।
রয়টার্সে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি শীতে দেশটির খাদ্য সংকট গত কয়েক বছরের তুলনায় আরও খারাপ হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP এর তথ্য অনুযায়ী বর্তমানে আফগানিস্তানের প্রায় 1/3 মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে, অর্থাৎ প্রায় 1,70,00,000 মানুষ নিয়মিত পর্যাপ্ত খাবার পাচ্ছে না। WFPর কান্ট্রি ডিরেক্টর জন আইলিফ রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, গত এক বছরে এই সংখ্যা বেড়েছে প্রায় 30 লাখ। বিশেষ করে শিশুদের অবস্থা সবচেয়ে ভয়াবহ। 2025 সালে আফগানিস্তানে অপুষ্টির সবচেয়ে বড় উত্থান দেখা গেছে, আর 2026 সালে আরও প্রায় 2 লাখ শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক দিক থেকে দেশটির উত্তরাঞ্চলে দীর্ঘস্থায়ী খরা কৃষিকাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শীতকালে তুষারপাত আর রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেক এলাকায় খাদ্য পৌঁছানোই কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে অর্থনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে। 2021 সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়া এবং সরকারি চাকরি হারানোর ফলে লাখো মানুষ আয়হীন হয়ে পড়ে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনেক পরিবার এখন দিনে 100 থেকে 200 আফগানি আয় করেও ন্যূনতম খাবার জোগাড় করতে পারছেন না। পাশাপাশি যুক্ত হয়েছে বিশুদ্ধ পানির সংকট। শীতকালে অনেক জায়গায় পানির উৎস জমে যায়। কাবুলের বাইরে অনেক শরণার্থী পরিবারকে বরফ জমা পানি গলিয়ে ব্যবহার করতে দেখা যায়। বিশুদ্ধ পানি না থাকায় ডায়রিয়া ও নানান রোগ ছড়িয়ে পড়েছে, যা অপুষ্ট শিশুদের জন্য আরও প্রাণঘাতী হয়ে উঠেছে। WFP ও বিভিন্ন NGO পরিচালিত ক্লিনিকগুলোতে অপুষ্ট শিশুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তালেবান সরকার দাবি করছে তারা কৃষিখাত পুনরুদ্ধার ও স্থানীয় পর্যায়ে সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে, তবে বাস্তবতা হলো সরকারের নিজস্ব সম্পদ খুবই সীমিত। আন্তর্জাতিক সহায়তার উপরই নির্ভর করতে হচ্ছে। WFP, IRC সহ বিভিন্ন সংস্থা খাবার ও পুষ্টি সহায়তা দিচ্ছে। IRC এর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় 4,70,00,000 মানুষ এখনও অনাহারের ঝুঁকিতে রয়েছে, কিন্তু এই সহায়তা প্রয়োজনের তুলনায় অনেক কম। সহায়তা কম হওয়ার অন্যতম কারণ হলো আন্তর্জাতিক তহবিল সংকট। যুক্তরাষ্ট্রসহ অনেক দাতা দেশ তাদের বৈশ্বিক সহায়তা কমিয়ে দিয়েছে, ফলে WFPর মতো সংস্থাগুলোর কাছে পর্যাপ্ত অর্থ নেই। জন আইলিফ স্পষ্ট করে বলেছেন, অর্থের অভাবে তারা এই ক্রমবর্ধমান সংকটের পূর্ণাঙ্গ জবাব দিতে পারছেন না। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু ও নারীদের ওপর। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু খাদ্য সহায়তা নয়, দীর্ঘমেয়াদী সমাধান দরকার। কৃষকদের সহায়তা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, বিশুদ্ধ পানি নিশ্চিত করা এবং মানবিক সহায়তার পথ সহজ করা জরুরি। আফগানিস্তানের এই খাদ্য সংকট শুধু সংখ্যার গল্প নয়, প্রতিটি পরিসংখ্যানের আড়ালে আছে অসংখ্য পরিবারের দীর্ঘশ্বাস, শীতের রাতে ক্ষুধার্ত শিশুকে বুকে জড়িয়ে ধরে রাখার যন্ত্রণা। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই নীরব দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে, আর তার সবচেয়ে বড় মূল্য দিতে হবে আফগানিস্তানের শিশুদের। ইমরান মাহমুদ, বাংলাভিশন। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্তোরাঁয় আইএসের আত্মঘাতী বোমা হামলায় চীনের এক নাগরিক সহ অন্তত 7 জন নিহত হয়েছে। নিহত 6 জনই আফগান নাগরিক। এই ঘটনায় এক শিশু সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার রাজধানীর শহরের A9 বাণিজ্যিক এলাকায় চীনা মালিকানাধীন রেস্তোরাঁর ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণে রেস্তোরাঁর সামনের দিকে বিশাল গর্ত তৈরি হয় এবং আতঙ্কে বাসিন্দারা দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। বিস্ফোরণের পর অন্তত 20 জনকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক 7 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এখনও অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছে। শুরুতে রেস্তোরাঁ মালিক ঘটনাটি বিস্ফোরণ বলে দাবি করেন, পরে আইএসের আফগান শাখা হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। উইঘুরদের ওপর চীনা সরকারের ক্রমবর্ধমান নির্যাতনের প্রতিবাদে চীনা নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করেছে ইসলামিক স্টেট, যদিও চীন সরকার অভিযোগ অস্বীকার করে আসছে। খরচের চিন্তায় যেখানে বিয়ে করারই সাহস হয় না অনেকের, সেখানে এই শুভ কাজের বিনিময়ে বাংলাদেশি মুদ্রায় 16 লাখ টাকার হাতছানি। সন্তান হলে তো অনুদানের অঙ্ক ঠেকবে দ্বিগুণে। হতবাক করা চমকপ্রদ এই কর্মসূচির উদ্যোক্তা দুবাই ভিত্তিক আল হাবতুর গ্রুপ। কেন, কোন লাভে পরের বিয়েতে লাখ লাখ টাকা অনুদান দেওয়ার এই ব্যবস্থা? বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে।
বিয়ে করলে দেওয়া হবে ১৬ লাখ টাকা। শুধু তাই নয়, বিয়ের পর ২ বছরের মধ্যে সন্তান জন্ম হলে ওই আর্থিক সহায়তা দ্বিগুণ করা হবে। অর্থাৎ বিয়ের জন্য ১৬ লাখ টাকার পাশাপাশি সন্তানের জন্ম হলে আরও ১৬ লাখ টাকা। বাংলাদেশি মুদ্রায় মোট ৩২ লাখ টাকার অনুদান দেওয়া হবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘোষণা করেছে দুবাই ভিত্তিক আল হাবতুর গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান দুবাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী খালাফ আল হাবতুর জানান, আধুনিক জীবনে তরুণরা ক্যারিয়ার, ব্যয়বহুল জীবনযাপন ও সামাজিক চাপের কারণে বিয়ে ও সন্তান নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাচ্ছেন। অথচ পরিবার গঠনই একটি সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। এই বাস্তবতা বিবেচনা নিয়েই তাদের প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিয়েছে। বিয়ে করতে অনাগ্রহ, দেরিতে সংসার শুরু, এমন বৈশ্বিক প্রবণতার মাঝেই চমকপ্রদ ও ব্যতিক্রমী এসব উদ্যোগ নিল সংযুক্ত আরব আমিরাতের আল হাবতুর গ্রুপ। তবে সেখানে কর্মরত আমিরাতি নাগরিকদের জন্য এই সুবিধা দেওয়া হবে। প্রতিষ্ঠানটি জানায়, বিয়ের জন্য ৫০,০০০ দিরহাম, সন্তানের জন্ম হলে আরও ৫০,০০০ দিরহাম, মোট ১ লাখ দিরহাম অনুদান পাওয়ার সুযোগ থাকবে কোনো প্রতিযোগিতা বা লটারি ছাড়া সরাসরি আর্থিক প্রণোদনায়। বিশ্লেষকদের মতে এই ঘোষণা মূলত দেশটির জনসংখ্যাগত বাস্তবতার সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় ১,১৫,০০,০০০, যার মধ্যে স্থানীয় নাগরিকের সংখ্যা মাত্র ১৫% মতো। এই অনুপাত ধরে রাখতে সরকার ও বেসরকারি খাত নাগরিকদের পরিবার গঠনে নানামুখী উদ্যোগ নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে বিবাহ অনুদান, আবাসন সহায়তা, সন্তান জন্মের ভাতা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। একসময় যিনি ছিলেন ইসলাম বিদ্বেষের রাজনীতিতে জড়িয়ে পড়া কট্টর ডানপন্থী, তিনি আজ ঈমান আর আত্মবিশ্বাসের আলোয় পরিবর্তিত মানুষ। যে ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার ইসলামকে দেখতেন প্রোপাগান্ডা আর ভীতির বিষয়, সেই ইসলামের আলোয় পাল্টে গেছে তার পুরো জীবন। জন্ম নিয়েছে ঘৃণা থেকে সত্য, অন্ধকার থেকে আলোয় ফেরার অনন্য নজির। কিভাবে ইসলামের আলোয় আলোকিত হলেন এই ব্রিটিশ তরুণ, বিস্তারিত শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্টে। একসময় যিনি ছিলেন কট্টর ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী, ইসলাম ভীতির বিষাক্ত বয়ানে প্রভাবিত, আজ তিনি একজন আত্মবিশ্বাসী মুসলিম। ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার কোরআন পড়ে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। নিজের জীবনের গল্পে গিয়ে তিনি জানান, ইসলাম গ্রহণ ছিল তার জন্য একটি জীবন রক্ষাকারী অভিজ্ঞতা। 5 পিলার নামের একটি ইসলামিক প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিও বার্তায় রবার্ট কার্টার ফিরে তাকান নিজের অন্ধকার অতীতে। তার ভাষায়, কিশোর বয়সেই তিনি ছিলেন পথহারা, বিভ্রান্ত এবং মানসিকভাবে ভেঙে পড়া এক তরুণ। ভাঙা পরিবার, যথাযথ অভিভাবকত্বের অভাব এবং কোনো আদর্শ ব্যক্তিত্ব না থাকায় তিনি হারিয়ে ফেলেছিলেন নিজের দিক নির্দেশনা। 14 বা 15 বছর বয়সেই তিনি জড়িয়ে পড়েন কট্টর ডানপন্থী রাজনীতিতে, যার প্রকৃত অর্থ তখন তিনি নিজেও বুঝতেন না। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় একদিন, যেদিন প্রথমবারের মতো তিনি হাতে নেন পবিত্র কোরআন। যে ইসলামকে তিনি আগে দেখতেন প্রোপাগান্ডা আর ঘৃণার আবরণে, কোরআন পড়ার পর সেই ইসলামের মধ্যেই তিনি আবিষ্কার করেন শান্তি, সত্য ও গভীর মানবিক সৌন্দর্য। ইসলাম গ্রহণের মুহূর্তটিকে নিজের জীবনের প্রকৃত সূচনা বলে বর্ণনা করেন রবার্ট কার্টার। সেই স্মৃতিচারণ করে জানান, শাহাদাত পাঠের দিন মনে হয়েছিল তিনি যেন নতুন করে জন্ম নিয়েছেন। এই বিশ্বাসই তাকে দেখিয়েছে আলোর পথ, একটি অর্থবহ ভবিষ্যৎ। ঘৃণা থেকে সত্যে, বিভ্রান্তি থেকে বিশ্বাসে ফিরে আসার এই গল্প নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রবার্ট কার্টারের এই যাত্রা নতুন করে আলোচনায় এনেছে কোরআনের প্রভাব এবং আত্মিক পরিবর্তনের শক্তি। শাহরিয়া আমান সানি, বাংলা ভিশন। ইউরেনিয়াম সাধারণ একটি মৌল হলেও এতে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতি, পরাশক্তির দ্বন্দ্ব আর মানব সভ্যতার ভয়ঙ্কর বাস্তবতা। এটি একদিকে যেমন আলো জ্বালায় শহর আর শিল্পাঞ্চলে, অন্যদিকে মৃত্যুর আধার নামিয়ে মুছে দিতে পারে পুরো সভ্যতাকে। ইউরেনিয়াম কেন এত শক্তিশালী, কেন এত বিপজ্জনক? শাহরিয়া আমান সানির আরেকটি রিপোর্টে। হঠাৎ করেই আমাদের দেশে ইউরেনিয়াম শব্দটি ঘুরে ফিরে আসছে।
শুনতে সাধারণ একটি মৌলের নাম হলেও এই শব্দের সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব রাজনীতি, পরাশক্তির লড়াই এবং বৈশ্বিক নিরাপত্তার ভয়ঙ্কর বাস্তবতা। ইউরেনিয়াম এমন একটি এলিমেন্ট যা একদিকে বিদ্যুৎ উৎপাদনের আশা, অন্যদিকে ধ্বংসের এক ভয়াবহ অস্ত্রের উৎস। ইউরেনিয়াম হল প্রাকৃতিকভাবে পাওয়া একমাত্র ফিসাইল আইসোটোপ যা ব্যবহার করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্রে। কিন্তু প্রকৃতিতে ইউরেনিয়াম 235 খুবই অল্প পরিমাণে পাওয়া যায়, তাই একে সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করে সংগ্রহ করতে হয়। ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় ধাতু। পর্যায় সারণীতে ইউ প্রতীকের এই মৌলটি 92 নম্বর অবস্থানে রয়েছে। এর ঘনত্ব এতটাই বেশি যে এটি সীসার চেয়েও প্রায় 70% ভারী। ইউরেনিয়ামের 3টি প্রধান আইসোটোপ ইউরেনিয়াম 234, ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238। 1789 সালে জার্মান রসায়নবিদ মার্টিন হাইনরিখ ল্যাপ্রথ এই মৌলটি আবিষ্কার করেন। তৎকালীন সদ্য আবিষ্কৃত গ্রহ ইউরেনাসের নামেই এর নাম রাখা হয় ইউরেনিয়াম। আর 1896 সালে বিজ্ঞানী হেনরি বেকরেল আবিষ্কার করেন ইউরেনিয়ামের তেজস্ক্রিয়া, যা মানব সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। আজকের বিশ্বে সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদন করে কাজাখস্তান। এরপরই রয়েছে কানাডা ও নামিবিয়া। ইউরেনিয়াম শুধু দামি নয়, এটি কৌশলগতভাবে ভয়ঙ্কর। পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম 235। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকি এই দুই শহর যে ধ্বংসযজ্ঞ দেখেছিল তার পেছনেও ছিল ইউরেনিয়ামের ভয়াল শক্তি। সামরিক ক্ষেত্রে ইউরেনিয়ামের ব্যবহার আরও ভয়াবহ। গোলাবারুদের শক্তি বাড়াতে এই ধাতু ব্যবহার করা হয়, যার মাধ্যমে ট্যাঙ্কারের মতো শক্তিশালী যুদ্ধযানও ধ্বংস করা সম্ভব। তবে শুধু বিস্ফোরণ নয়, ইউরেনিয়ামের সবচেয়ে বড় ভয় এর তেজস্ক্রিয়া ও রাসায়নিক বিষক্রিয়া। অন্যদিকে শান্তিপূর্ণ ব্যবহারে ইউরেনিয়াম এক বিস্ময়কর বস্তু। মাত্র 1 কেজি ইউরেনিয়াম যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা পেতে প্রয়োজন হয় প্রায় 1500 টন কয়লা। এই শক্তিতেই চালু থাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আলোকিত হয় শহর, বন্দর ও শিল্পাঞ্চল। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা মানুষের কিডনি, মস্তিষ্ক, যকৃত, হৃৎপিণ্ড সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘ সময় সংস্পর্শে থাকলে ক্যান্সারের ঝুঁকি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাই ইউরেনিয়াম একই সঙ্গে আশীর্বাদ এবং অভিশাপ। যে মৌল আলো জ্বালাতে পারে সেটাই আবার ধ্বংস করে দিতে পারে পুরো সভ্যতা। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।